নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানব আমাদের দেশের উত্তরে অর্থাৎ উত্তর ভারতে মগধ নামের বিশাল শক্তিধর ও মহাজনপদের উত্থান ও এই মগধে বিভিন্ন রাজবংশ সম্পর্কে। আমরা এই ভিডিওতে যেসব বিষয়ে জানব তা হল উত্তর ভারতে বা আর্যবর্তে সমস্ত রাজবংশদের তালিকা, ট্রেক সহ বর্ণনা, মগধের প্রথম রাজবংশ সম্পর্কে বর্ণনা, হর্ষঙ্ক বংশের শাসকগণ কে কে ছিল এদের সম্পর্কে বর্ণনা, শিশুনাগ বংশ সম্পর্কে আলোচনা, নন্দবংশ সম্পর্কে আলোচনা, বিভিন্ন রাজাদের রাজধানী স্থানান্তরণ সম্পর্কে বর্ণনা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীতে কোন কোন বিদেশি শক্তি ভারতে আক্রমণ করেছিল তার বর্ণনা, ভারতবর্ষের নাম হিন্দুস্থান কিভাবে হল তার বর্ণনা, গ্রীকরা কবে ভারত আক্রমণ করেছিল, হিদাসপিসের যুদ্ধ কি ছিল, সম্রাট আলেকজান্ডার সম্পর্কে বর্ণনা, আরও অনেক কিছু। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, আর সঙ্গে খাতা কলম নিয়ে বসো, আর আমার সঙ্গে নোট ডাউন করতে থাকো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে। এবার দেখো, আমরা প্রথমে গোটা উত্তর ভারতের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে নেব, তারপরে সবার শেষে দক্ষিণ ভারতের ইতিহাস জানব। প্রত্যেকটা বইয়ে যদিও দক্ষিণ ভারতের ইতিহাসকে মাঝখানে দেওয়া রয়েছে, এতে করে সব ঘটনা গুলিয়ে যায়, তাই আমরা এমনটা করব না। আমরা প্রথমে উত্তর ভারতের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনে নেবে, তারপর দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে জানব, তাহলে দেখবে উত্তর ভারতের ইতিহাস আর দক্ষিণ ভারতের ইতিহাস খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। আর আমরা প্রত্যেকটি ভিডিওতে রাজবংশ ও রাজাদের নাম সুন্দর সুন্দর ট্রিক্সের দ্বারা মনে রাখব। যাই হোক, কথা না বাড়িয়ে প্রশ্নোত্তর দেখতে থাকি। তো দেখো, প্রশ্ন 1, উত্তর ভারতে বা আর্যবর্তে সমস্ত রাজবংশদের তালিকা ট্রেক সহ বর্ণনা করো। ট্রেক বলেছে, হাঁসের শিশু নন্দ, মেষের শিং ও কান ধরলে চেদে যায় কিষান, ফলে গোপনে পুত্র গৌর, মৎস্য নিয়ে পাল প্রতিহার রাষ্ট্রকূট নেতা সেনজিকে দিয়ে ধামা চাপা দেয় পুরো ঘটনা। আবার বলছি, হাঁসের শিশু নন্দ, মেষের শিং ও কান ধরলে চেদে যায় কিষান, ফলে গোপনে পুত্র গৌর, মৎস্য নিয়ে পাল প্রতিহার রাষ্ট্রকূট নেতা সেনজিকে দিয়ে ধামা চাপা দেয় পুরো ঘটনা। এখানে হাঁসের মানে হর্ষঙ্ক বংশ, শিশু মানে শিশুনাগ বংশ, নন্দ মানে নন্দ বংশ, মেষের মানে মৌর্য বংশ, শিং মানে শুঙ্গ বংশ, কান মানে কানব বংশ, চেদে মানে চেদি বংশ, কিষান মানে কুষাণ বংশ, গোপনে মানে গুপ্ত বংশ, পুত্র মানে পুষ্যভূতি বংশ, গৌর মানে গৌর বংশ, মৎস্য মানে মাৎস্যান্যায় যুগ, পাল মানে পাল বংশ, প্রতিহার মানে প্রতিহার বংশ, রাষ্ট্রকূট মানে রাষ্ট্রকূট বংশ, সেনজি মানে সেন বংশ। কি এরপরেও কি রাজবংশের নাম ভুল হবে? এবার দেখব প্রশ্ন 2, মগধের প্রথম রাজবংশ সম্পর্কে বর্ণনা করো। প্রথমে রয়েছে 1, হর্ষঙ্ক বংশ। এটি হল গোটা উত্তর ভারতের ইতিহাসে প্রথম রাজবংশ। এই বংশ প্রথম 543 বিসিতে মগধের সিংহাসনে বসে। এই মগধ ছিল বর্তমানের বাংলা, বিহার ও গয়াতে। ভারতের ইতিহাসে এই বংশ পিতৃহন্ত রাজবংশ নামে পরিচিত, কারণ এই বংশের সব রাজারা সবাই নিজের পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেছে। এরপর দেখব প্রশ্ন 3, হর্ষঙ্ক বংশের শাসকগণ কে কে ছিল এদের সম্পর্কে বর্ণনা করো। হর্ষঙ্ক বংশের শাসকগণ ছিল বিম্বিসার, আজাতশত্রু, উদয়ন, নাগদশক। রাজা বিম্বিসার, ইনি ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ইনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নিজের সাম্রাজ্যের বিস্তার ঘটাতেন। ইনি কোশলরাজ প্রসেনজিতের বোন কৌশালদেবীকে বিবাহ করে যৌতুক হিসাবে কাশী নগর পেয়েছিল। এই নগর থেকে প্রতি বছর 1 লক্ষ কয়েন রাজস্ব পেতেন। এরপর রাজকুমারী বৈশালী, চেল্লানা, বাসবি ও খেমাকে বিবাহ করেন। ইনি রাজগৃহে নিজের রাজধানী স্থাপন করেন, যার অপর নাম বিম্বিসারপুর। এই সময় পাটলিপুত্রের নাম ছিল কুসুমপুর। ইনি সেনিয়া বা শ্রেণিক নামেও পরিচিত ছিল। ইনার সভায় জীবক নামের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, যাকে অবন্তী রাজা প্রদ্যুতের জন্ডিস রোগের চিকিৎসার জন্য অবন্তী নগরে প্রেরণ করেছিল। মহাবীর ও গৌতম বুদ্ধ ইনার সমসাময়িক ছিল। ইনি বৌদ্ধ ধর্মকে জাতীয় ধর্মের স্বীকৃতি দিয়েছিল।
ইনার সময়ে কারসাপন নামক রূপা ও তামার মুদ্রা ছিল। ইনি তার পুত্র আজাতশত্রুর হাতে নিহত হন। এরপর রাজা আজাতশত্রু, ইনিও ছিলেন বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক। ইনার উপাধি ছিল কুনিক। ইনি বৈশালী জয় করে পিতার স্বপ্ন পূর্ণ করেছিলেন। ইনি যুদ্ধক্ষেত্রে বিখ্যাত দুটি অস্ত্র ব্যবহার করতেন, মহাশিলাকণ্টক ও রথমুশাল। ইনার আমলেই গিরিব্রজে বা রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল খ্রিস্টপূর্ব 483 খ্রিস্টপূর্বতে। ইনার সময়কালেই গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেন। ইনিও শেষ বয়সে তার পুত্র উদয়নের হাতে নিহত হন। এরপর রাজা উদয়ন, ইনি গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র শহর প্রতিষ্ঠাতা করেন এবং পরে এখানেই নিজের রাজধানী স্থাপন করেছিলেন। রাজধানীর চারপাশে আত্মরক্ষার জন্য একটি জলদুর্গ বা ওয়াটার ফোর্ট নির্মাণ করেছিলেন। ইনার সভাকবি ভাস সেই সময় দুটি গ্রন্থ রচনা করেছিল, স্বপ্নবাসদত্ত ও প্রতিমা। এই রাজা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। এরপর রাজা নাগ দাস, ইনি ছিলেন হর্ষং বংশের শেষ শাসক। ইনাকে তারই সেনাপ্রধান শিশুনাগ হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। এরপর শিশুনাগ বংশ সম্পর্কে জানব। প্রশ্ন 4, শিশুনাগ বংশ সম্পর্কে আলোচনা করো। এই বংশের প্রথম রাজা ছিল শিশুনাগ। ইনি ছিলেন শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা। ইনি পাটলিপুত্র থেকে স্থানান্তর করে বৈশালীতে নিজের রাজধানী স্থানান্তর করেন। ইনার সময়ে অবন্তী মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এরপর রাজা কালশোক, ইনার সময়ে 383 খ্রিস্টপূর্বতে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল। ইনি পুনরায় রাজধানী বৈশালী থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেন। বাণভট্টের লেখা থেকে জানা যায় যে নন্দ রাজবংশের রাজা মহাপদ্ম নন্দ কালশোককে হত্যা করেছিলেন এবং মগধ রাজ্য দখল করেছিলেন এবং নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। এরপর আমরা নন্দবংশ সম্পর্কে জানব। প্রশ্ন 5, নন্দবংশ সম্পর্কে আলোচনা করো। এই বংশের প্রথম রাজা হল মহাপদ্মনন্দ। ইনি ছিলেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা। এই মহাপদ্মনন্দকে ভারতের ইতিহাসের প্রথম সম্রাট হিসেবে উল্লেখ করা হয়েছে। ইনিই ছিলেন প্রথম অক্ষত্রিয় শাসক বা নিম্নবর্ণের শাসক। ইনার উপাধিগুলি ছিল সর্বক্ষত্রান্তক, অর্থাৎ সকল ক্ষত্রিয়দের হত্যাকারী; উগ্রসেন, অর্থাৎ এক বিশাল সেনাবাহিনীর অধিকারী; একর্ত, পরশুরাম, একছত্র ইত্যাদি। ইনাকে ভারতের সাম্রাজ্য নির্মাতা ও বলা হয়। এরপর রাজা ধননন্দ, ইনি ছিলেন নন্দ বংশের শেষ শাসক। গ্রিক সম্রাট আলেকজান্ডার ইনার রাজত্বকালে অর্থাৎ খ্রিস্টপূর্ব 326 বিসিতে ভারত আক্রমণ করেছিলেন। ইনার উপাধি ছিল খন নাটক অগ্রাম্যেস। ইনার সেনাবাহিনীতে ছিল পদাতিক বা অশ্বারোহী 20,000, রথ ছিল 2,000, হাতি ছিল 3,000 ও মোট 2 লক্ষ সেনা। যাই হোক, এরপর দেখব। প্রশ্ন 6, বিভিন্ন রাজাদের রাজধানী স্থানান্তরণ সম্পর্কে বর্ণনা করো। গিরিব্রজ বা রাজগীরকে রাজধানী করেছিল বিম্বিসার, যিনি হর্ষং বংশের রাজা ছিল। পাটলিপুত্রকে রাজধানী করেছিল উদয়ন, যিনি হরিয়াঙ্ক রাজবংশের রাজা। বৈশালীকে রাজধানী করেছিল শিশুনাগা, যিনি শিশুনাগা রাজবংশের রাজা ছিল। পাটলিপুত্রকে রাজধানী করে কালাশোক, যিনি শিশুনাগা রাজবংশের রাজা ছিল। এরপর দেখাব। প্রশ্ন 7, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দীতে কোন কোন বিদেশি শক্তি ভারতে আক্রমণ করেছিল? দেখো, পারস্য, অর্থাৎ যার বর্তমান নাম ইরান। এই ইরান বা পারস্য থেকে সেই সময় ভারত আক্রমণ করেছিল অনেকবার। যেমন রাজা সাইরাস, ইনি হর্ষং রাজবংশের রাজা বিম্বিসারের আমলে ভারতে আক্রমণ করেছিলেন। রাজা দারিয়াস, ইনি 522 থেকে 468 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একাধিকবার ভারতে আক্রমণ করেছিলেন। রাজা জেরক্সেস, ইনি ভারতীয় ভূখণ্ডে আক্রমণকারী রাজাদের মধ্যে শেষ সম্রাট ছিলেন। এরপর দেখব। প্রশ্ন 8, ভারতবর্ষের নাম হিন্দুস্তান কিভাবে হলো? এই পারস্যরাই ভারতবর্ষের নাম হিন্দুস্তান রেখেছিল। ভারতের খারষ্টি লিপি ডান থেকে বামে লেখা হয়, সেটাও এই পারস্যদের আরামাইক লিপিকে অনুকরণ করে। এরপর দেখব। 9, গ্রীকরা কবে ভারত আক্রমণ করেছিল? দেখো, খ্রিস্টপূর্ব 330 সালে গ্রিক সম্রাট আলেকজান্ডার প্রথম ভারতে আক্রমণ করেছিল। খ্রিস্টপূর্ব 327 সালে এই আলেকজান্ডার প্রথম আমাদের ভারতের সিন্ধু নদ অতিক্রম করে। প্রশ্ন 10, হিদাসপিসের যুদ্ধ কি ছিল? আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করার জন্য সিন্ধু অঞ্চলে পৌঁছায়, তখন সিন্ধুর রাজা পুরু তাকে বাধা দিলে আলেকজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ বেঁধে যায়। সিন্ধু অঞ্চলে
ঝিলাম নদীর তীরে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সিন্ধুর রাজা পোরাস বা পুরু এর মধ্যে এই যুদ্ধ হয়। অন্য সব দেশের রাজারা, যেখানে আলেকজান্ডারের নাম শুনেই আত্মসমর্পণ করে নিত, সেখানে পুরু, বীরের মতো যুদ্ধ করেছিল। পুরুকে আলেকজান্ডার আত্মসমর্পণ করতে বলেছিল, কিন্তু পুরু বলেছিল, তার প্রাণ থাকতে সে আত্মসমর্পণ করবে না। পুরু হেরে গেলেও, পুরুর সাহস, বীরত্ব আর দেশের প্রতি শ্রদ্ধাভক্তি দেখে, আলেকজান্ডার পরে, তার রাজ্য ফিরিয়ে দেয়ছিল। এরপর, প্রশ্ন 11, সম্রাট আলেকজান্ডার সম্পর্কে বর্ণনা করো। ইনার জন্ম হয়েছিল 356 খ্রিস্টপূর্বাব্দে। ইনি সিন্ধু অঞ্চলের খাইবার গিরিপথ ধরে ভারতে প্রবেশ করেছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। ভারতে ইনি মাত্র 19 মাস ছিল। ভারতে থাকাকালীন, ইনি ভারতের কূটনীতিবিদ চাণক্যের কূটনীতির শিকার হয়েছিল। 326 খ্রিস্টপূর্বাব্দে ইনার মৃত্যু হয়। মৃত্যুর সময় ইনার বয়স ছিল 32 বছর। এই ভিডিওতে আমরা হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ ও নন্দ বংশ সম্পর্কে জানলাম। এরপরের ভিডিওতে আমরা জানব মৌর্য রাজবংশ সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধু ভিডিওটা? এখনই কমেন্ট করে জানাও, আর সঙ্গে তোমার নামটিও জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, এতটুকুই আবদার রইল তোমার কাছ। তো চলো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। সেখানেও তোমার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।